আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমি মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অর্থনীতির ম্যাডাম। আজকে আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুদ্রার মূল্য। বিগত ক্লাসে আমি মুদ্রা, আমানত, গরিব মুদ্রা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আজকের মূল আলোচ্য বিষয় আমরা দেখতে চাচ্ছি। তাইলে মুদ্রার মূল্য যে কথাটা, সেটা হচ্ছে যে মুদ্রা দ্বারা আমরা যা ক্রয় করি সেটাই কিন্তু মুদ্রার মূল্য। মানে স্বাভাবিকভাবে যদি আমরা বলি যে মুদ্রার মূল্য কী, অর্থাৎ মুদ্রা বা অর্থ দিয়া আমরা যেটুকু ক্রয় করতে পারি সেটা দিয়েই মুদ্রার মূল্য বোঝানো হয়ে থাকে। মুদ্রার মূল্য বলতে মুদ্রার ক্রয় ক্ষমতাকে বোঝায়। কারণ কি হচ্ছে, মুদ্রার কিন্তু শিক্ষার্থীরা আমরা জানি যে মুদ্রার নিজস্ব কোনো মূল্য নাই। মুদ্রা তখনই মূল্য হয় যখন সেই মুদ্রা দিয়ে আমরা কোনো দ্রব্য সামগ্রী বা সেবাকর্ম ক্রয় করি। তাইলে দেখা যাচ্ছে যে মুদ্রার মূল্যটা দ্রব্য সামগ্রীর মূল্যের উপর নির্ভর করে। যেহেতু এর নিজস্ব মূল্য নাই, সেই ক্ষেত্রে এটা কিসের উপর নির্ভর করে? দ্রব্য সামগ্রী বা সেবাকর্মের মূল্যের উপর নির্ভর করে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি যে মুদ্রার মূল্য বলতে কী বুঝো, সংজ্ঞা যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা সামগ্রী ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বা মুদ্রার মূল্য, ভ্যালু অফ মানি বলা হয়ে থাকে। তাইলে কি হচ্ছে, এখানে সংজ্ঞার মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা কি, একটি নির্দিষ্ট পরিমাণ থাকবে মুদ্রা এবং সেই পরিমাণ দ্বারা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য থাকবে, দ্রব্যেরও পরিমাণ থাকবে, অর্থেরও পরিমাণ থাকবে। অর্থাৎ সেই পরিমাণ, কী পরিমাণ অর্থ দিয়ে আমরা কী পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করব, সেটাই মূলত হচ্ছে মুদ্রার মূল্য বা অর্থের মূল্য, যেটাকে আমরা ভ্যালু অফ মানি বলবো। এই ক্ষেত্রে মুদ্রার মূল্য এবং দ্রব্যের মূল্য দুটো কিন্তু আমাদের আলোচ্য বিষয় আসছে, যে একটা হচ্ছে দ্রব্যের মূল্য আর একটা হচ্ছে মুদ্রার মূল্য। তাহলে এই মুদ্রার মূল্যটা কিন্তু আবার দেখা যাচ্ছে যেহেতু দ্রব্যের মূল্যের উপর নির্ভর করে, তাহলে সেই ক্ষেত্রে মুদ্রার যে পরিমাণটা বা দ্রব্যের মূল্য, সেক্ষেত্রে দ্রব্যের মূল্য যদি অনেক বেশি হয় তখন কিন্তু মুদ্রার পরিমাণটা বা মুদ্রার মূল্যটা কমে যায়। অর্থাৎ আমাকে যখন বেশি পরিমাণ অর্থ দিয়ে কম পরিমাণ দ্রব্য ক্রয় করতে হয়, তখন সেই ক্ষেত্রে তাহলে অর্থের মূল্যটা কী দাঁড়ায়? অর্থাৎ আমি অনেক বেশি অর্থ দিয়েও বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারছি না, পূর্বের তুলনায় কম পরিমাণ দ্রব্য ক্রয় করছি, তাহলে এই ক্ষেত্রে অর্থের মূল্যটা কমে যাচ্ছে, কিন্তু যে দ্রব্যের মূল্যটা সেটা বেড়ে যাচ্ছে। তাহলে দ্রব্যের মূল্য বেড়ে গেলে অর্থের মূল্য কমে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এইগুলি একটু খেয়াল করো, এক্ষেত্রে একটু লক্ষণীয় বিষয় তোমাদের। এখানে এই যে অর্থের মূল্য, দ্রব্যের মূল্য কমে যাওয়া বা দ্রব্যের মূল্য বেড়ে যাওয়া, মনে করো কোনো একটা দ্রব্য, মনে করো এক দিস্তা কাগজ তুমি কিছুদিন আগে বা বিগত বছরে 25 টাকা দিয়ে ক্রয় করলাম, এখন সেটা 30 টাকা হয়ে গেছে এবং তারপরে আরও বাড়তে পারে। তাহলে এই যে 25 টাকা থেকে 30 টাকায় দ্রব্যের মূল্য হওয়া বা এক দিস্তা কাগজের মূল্য হওয়া, এক্ষেত্রে দামের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ দাম বৃদ্ধি পাচ্ছে। এই যে এক প্রকার দাম থেকে 25 থেকে 30 থেকে হলো, এটাকে বলা হয় দাম স্তর বা মূল্য স্তর। এই ক্ষেত্রে মূল্য স্তর কী হয়েছে? বেড়েছে, অর্থাৎ দ্রব্যের মূল্যটা বেড়েছে। এই দ্রব্যের মূল্য, এখানে দাম স্তর এবং অর্থাৎ এই যে দাম স্তর বেড়ে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু অর্থের পরিমাণটাও আমাকে বেশি দিয়ে ক্রয় করতে হয়েছে একই পরিমাণ দ্রব্য। তাহলে কার মূল্য বাড়লো? দ্রব্যের মূল্য বাড়লো। কার মূল্য কমলো? যেহেতু একই পরিমাণ দ্রব্য দিয়ে আমি একই পরিমাণ দ্রব্য বেশি পরিমাণ অর্থ দিয়ে ক্রয় করতেছি, সেখানে অর্থের মূল্যটা কমে গেল। তাইলে দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে যায়, কিন্তু দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়।
তাহলে এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা পাচ্ছি, একটা হচ্ছে অর্থের মূল্য, একটা হচ্ছে দ্রব্যের মূল্য, একটা হচ্ছে দাম স্তর। এই তিনটা বিষয় মূলত এই অর্থের মূল্যের মধ্যে ইম্পর্টেন্ট বিষয়। পরের বিষয়ে আসি যে এখানে অর্থনীতিবিদরা মুদ্রা মূল্য সম্পর্কে কি বলেছেন। অর্থনীতিবিদ কুরিহারা, একজন অর্থনীতিবিদ, উনি বলেছেন যে মুদ্রার অভ্যন্তরীণ মূল্য বলতে অভ্যন্তরীণ দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের প্রেক্ষিতে ওই মুদ্রার ক্রয় ক্ষমতাকে নির্দেশ করে, এবং বহিস্থ মুদ্রার যে বহিস্থ মূল্য, সেই বহিস্থ মূল্য বলতে মুদ্রার বৈদেশিক বিনিময় হারকে বোঝায়। তাই এখানে অর্থনীতিবিদ কুরিহারা যে কথাটা বলছেন সেটা হলো দুইটা কথা বলছেন। একটি হলো একটা দেশের ভিতরে মুদ্রার যে অভ্যন্তরীণ মূল্য, একটা হলো বহিস্থ মূল্য। তারপরে আরেকজন অর্থনীতিবিদ অধ্যাপক ফিশার বলেন যে মুদ্রার ক্রয় ক্ষমতা এবং দাম স্তর বিপরীতভাবে সম্পর্কযুক্ত। এক্ষেত্রে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটু আগেই যে বিষয়টা দাম স্তর, অর্থের মূল্য এবং দ্রব্যের মূল্য, এই বিষয়টা নিয়ে যে কথা বললাম, অর্থনীতিবিদ ফিশার কিন্তু তার বক্তব্যে, যেটা মুদ্রার মূল্য সম্পর্কে বক্তব্যে যে কথাটা বলেছেন, সেখানে উনি মুদ্রার ক্রয় ক্ষমতার কথা বলেছেন, দাম স্তরের কথা বলেছেন। তাহলে ক্রয় ক্ষমতা এবং দাম স্তরের মধ্যে যে বিপরীত সম্পর্ক, অর্থাৎ ক্রয় ক্ষমতা মানেই তো মুদ্রার মূল্য, অর্থাৎ মুদ্রার মূল্য এবং দাম স্তরের মধ্যে যে সম্পর্ক, সেটাকে বিপরীতমুখী। এবং উনি আরেকটা কথা বলেছেন যে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে, আমি যে কথাটি একটু আগে বলেছিলাম যে যেটা দাম স্তর, হ্যাঁ, আর সেই ক্ষেত্রে দাম স্তর দ্বিগুণ হয়। অর্থের পরিমাণ, অর্থাৎ অর্থের পরিমাণটা যদি বেশি হয় তখন দাম স্তরটা বাড়ে এবং অর্থের মূল্য অর্ধেক হয়ে যায়। যেমন মনে করো এক সময় যখন আমরা সরকারি চাকরিজীবী বলো, যে কোনো চাকরিজীবীদের ক্ষেত্রে বলো, এক সময় বেতন ছিল যাদের 3,000 টাকা, এখন 5 বছর পরে তার বেতন হলো 10,000 টাকা, কিন্তু দ্রব্যের মূল্য কিন্তু সাথে সাথে বৃদ্ধি পেল, অর্থাৎ অর্থের পরিমাণ বাড়ার সাথে সাথে দ্রব্যের মূল্যটাও দ্বিগুণ হয়ে গেল। তো দ্রব্যের মূল্য দ্বিগুণ হওয়াতে আমাদের অর্থের মূল্যটা কমে গেছে, দ্রব্যের মূল্যটা বাড়ছে, আর যে দাম স্তরটা সেটা ধাপ বাই ধাপ বৃদ্ধি পেয়েছে। স্তর মানে হচ্ছে ধাপ বাই ধাপ যেটা বাড়া বা অথবা কম, দাম স্তর হয় বাড়বে না হয় কমবে। তাহলে এটা এই তিনটা বিষয়ের মধ্যে আলোচনা করতে গিয়ে অধ্যাপক ফিশার এই যে সূত্রটা দিয়েছেন বা এই যে সংজ্ঞাটা দিয়েছেন, এই সংজ্ঞাটাকে ফিশার একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন। সেটা হচ্ছে যে মুদ্রার মূল্য VM = 1/, দাম স্তর P, যেখানে VM = 1/P। তাহলে মুদ্রার মূল্যের সূত্র হচ্ছে VM = 1/P, যেখানে VM হচ্ছে ভ্যালু অফ মানি আর P হচ্ছে প্রাইস লেভেল, অর্থাৎ দাম স্তর যেটা। এখন এই সূত্রটাকে আমরা ইকোনমিক্সের যেটা মজার বিষয়, সেটা হচ্ছে যে কোনো বিষয়কে আমরা গাণিতিক এবং জ্যামিতিক দুই ভাবে প্রকাশ করতে পারি। তো সেই ক্ষেত্রে এই যে মুদ্রার মূল্য আর দাম স্তর আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করলাম, এটাকে আমরা আবার চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি, অর্থাৎ দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা চিত্রে উপস্থাপন করলাম। চিত্র উপস্থাপন করতে যে আমরা ভূমি অক্ষে দাম স্তর এবং লম্ব অক্ষে যেটা, সেটা হচ্ছে অর্থের মূল্য নির্দেশ করলাম। এক্ষেত্রে মনে করো যখন দ্রব্যের দাম স্তরটা, যখন আমরা এখানে বলি অর্থের মূল্য দাম স্তর যখন P1, OP বা P1, দাম স্তর যখন P1, তখন আমাদের অর্থের মূল্যের পরিমাণ হচ্ছে VM1, যেটা এ বিন্দুতে স্পর্শ করে। এখন যদি দাম স্তর বাড়ে, P2-তে হয়, দাম স্তর যদি আরও বেড়ে OP1 থেকে OP2-তে চলে যায়, তখন দেখা যাচ্ছে যে অর্থের মূল্য কমে VM2 হচ্ছে, অর্থাৎ দাম স্তর কম থাকলে অর্থের মূল্য বেশি থাকে, আর শিক্ষার্থীরা দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে যায়। তাইলে এই অর্থের দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে এই বিপরীত সম্পর্কের কারণে আমাদের এই যে সম্পর্কিত দাম স্তর অর্থের মূল্যের সম্পর্কে যে রেখাটা, সেই রেখাটা বাঁ দিক থেকে ডান দিকে নিম্নগামী। সাধারণত আমরা চাহিদার ক্ষেত্রে যে বিষয়গুলি দেখি, যে যেটি বিপরীত সম্পর্ক, সেই বিপরীত সম্পর্কে
বিষয়গুলি বাদিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই একটা সুন্দর আলোচনা থেকে, সুন্দর একটা বিষয় থেকে মুদ্রার মূল্য, এখান থেকে কিন্তু অনেকগুলি বিষয় জানতে পারো। ছোট্ট একটা বিষয়, এটা কিন্তু তোমাদের শুধু অনুধাবনের মধ্যেই সীমাবদ্ধ রাখবে না, এটার মধ্যে সব ধরনের প্রশ্ন হতে পারে এবং সুন্দর একটা সৃজনশীল প্রশ্নকে এখানে সাজাইতে পারে। তো আশা করবো যে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা মুদ্রার মূল্য বলতে কি বুঝি, দাম স্তর কি, দাম স্তরের সম্পর্ক, পরিহারা দুটা বিষয়ের কথা বলেছে, অভ্যন্তরীণ মুদ্রার অভ্যন্তরীণ মূল্য, মুদ্রার বহিস্থ মূল্য, আর ফিশার বলেছেন হচ্ছে দাম স্তর, মুদ্রা মূল্য এবং ক্রয় ক্ষমতার মধ্যে যে বিপরীত সম্পর্ক, সেটা উনি সূত্রের মাধ্যমে দেখাচ্ছে, সূত্রটা কি এবং সেটা আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। আজকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে, আগামী ক্লাসে আবার দেখা হবে।